করছি তখনই ম্যাগি মশলাটা ফ্রাই। আজকে আমি বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাবো, সেজন্য এখন ডাল ভিজিয়ে রাখছি। আর আজকে আমার সবগুলো আইটেমই থাকবে সবজি দিয়ে। বাঁধাকপির পাকোড়া খেতে যে কত মজা সেটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আমার আজকের ব্লগে থাকবে সব সবজির আইটেম। এই যে দেখেন আমার হাতে এটা কি, এটা হচ্ছে পুঁই শাকের বিচি। এটা খেতে কিন্তু ভীষণ মজা। ছোটোবেলায় মায়ের হাতে এই সবজিটা খেয়েছি, কিন্তু আমি নিজে রান্না করে কখনো এই সবজিটা খাইনি। তবে এখন থেকে ভাবছি মাঝে মাঝে এই সবজিটা রান্না করে খাবো। সবগুলো সবজি খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নেব। সবজি ধুয়ে কাটলে কিন্তু অনেক ভালো, এটা আমরা মোটামুটি সবাই জানি। তারপরেও কিন্তু মাঝে মাঝে আমরা বেখেয়ালে সবজিগুলো কেটে তারপর ধুয়ে নিই। এতে করে সবজির পুষ্টিগুণ যে পানির সাথে ধুয়ে তারপর একেবারে ময়লা জায়গায় চলে যায়, সেটা কিন্তু আমরা একেবারেই চিন্তা করি না। যাই হোক, সবজিগুলো আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু বিভিন্ন রঙের সবজি নিয়েছি। এই যে দেখেন কত বড় মূলা। এই মূলাটা কিন্তু মিষ্টি হবে, খেতে খুব ভালো লাগবে। কারণ এর আগে আমি একবার এরকম বড় মূলা নিয়ে এসেছিলাম বাজার থেকে, আর ওই মূলাটা খুবই মিষ্টি ছিল। সেজন্য আমি মনে করছি যে এই মূলাটাও অনেক মিষ্টি হবে। এই টাইপের মিষ্টি মূলা কিন্তু আপনি অনায়াসে এমনিতেই কচকচ করে খেয়ে ফেলতে পারবেন। আমি কিন্তু এই মূলাটা রান্না করব না, এটা জাস্ট সালাদ হিসেবে আমি ব্যবহার করব। এরকম বড় মূলাতে কিন্তু ঝাঁজ কম থাকে, আবার মিষ্টিও লাগে অনেক। তো আমি এগুলোকে একদম গোল গোল করে পিস করে নিচ্ছি। এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তাই না? একদম ক্যারাম বোর্ডের গুটির মতো লাগছে। এটাকে আমি সালাদের জন্য রেডি করেছি, এখন টেবিলে রেখে আসছি। পুঁই শাকের বিচিগুলো কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, নিরামিষ আমিষ যেভাবেই রান্না করে না কেন এই বিচিটা খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। যেই সাইডটা খুব শক্ত থাকবে সেই সাইডটা আমি অ্যাভয়েড করব, আর নরম অংশটুকু আমি জাস্ট নিব। এই পুঁই শাকের বিচিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগবে। বিশেষ করে চিংড়ি মাছের সাথেই কিন্তু এই সবজিটা ভীষণভাবে যায়। এটাকে তো আমি বারবার পুঁই বিচি বলছি, কিন্তু এটার খুব সুন্দর একটা নাম আছে, নামটা হচ্ছে বিটুল। তবে আমি কিন্তু এই নামটা এই প্রথমেই শুনেছি। গুগলে যখন সার্চ দিয়েছিলাম পুঁই বিচি লিখে, তখনই আমি এই নামটা খুঁজে পাই। আমি এখানে কয়েক পদের সবজির মধ্যে একটা লাউও কিন্তু নিয়েছিলাম। আমার মেয়ে পিছন থেকে এসে বলে, আম্মু তুমি কি ভেজিটেবল রাইসে লাউ দিবা? খবরদার, তুমি কিন্তু লাউ দিবা না, লাউ দিলে আমি একেবারেই খাবো না। এখন বুঝেন ব্যাপারটা, মানে ভেজিটেবল রাইসে লাউ আর মূলা এই দুটা জিনিস অ্যাড করতে পারবো না। এই দুটা জিনিস অ্যাড করলে নাকি ভেজিটেবল রাইসের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। এটা কোনো কথা বলেন? ছেলেমেয়েরা একেবারেই সবজি খেতে চায় না, তার মধ্যে মূলা তো একেবারেই খেতে চায় না। আমি যে কত কায়দা করে ওদেরকে সবজি খাওয়াই সেটা কল্পনাও করতে পারবেন না। যাই হোক, কায়দা করেও যে শেষমেশ আমি সফল হই সেটাই আমার কাছে অনেক ভালো লাগে। আমি অবশ্য ইচ্ছে করলে লাউটা কেটে দিয়ে দিতে পারতাম লুকিয়ে লুকিয়ে, কিন্তু লাউ কাটার সময় আমার একেবারেই নাই, যার কারণে আজকে আর লাউ দিলাম না। বাঁধাকপিটা বাইরের দেশের মানুষ কিন্তু সালাদ হিসেবে খায়, আর আমরা তরকারি রান্না করে খাই, একেবারে এতগুলো মশলা টশলা দিয়ে তারপর রান্না করে খাই। আমাদের বাংলাদেশে ডায়াবেটিসের রোগী কেন এত বাড়তি জানেন? কারণ আমরা প্রচুর মশলা খাই আর প্রচুর রাইস খাই, যার কারণে আমাদের ডায়াবেটিসের সংখ্যা এত বেশি। মাঝে মাঝে আমার ইচ্ছে করে মশলা ছাড়া তরকারি রান্না করে খাই। মশলা দিয়ে তরকারি রান্না করলে তো রান্নাঘরটাও একদম নোংরা হয়ে যায়। মশলা তেল এগুলো ছিটে রান্নাঘরটা একেবারে নষ্ট হয়ে যায়। সেজন্য মাঝে মাঝে আমার ইচ্ছে করে যে একদম সাদা তরকারি যদি খেতে পারতাম, তাহলে সব দিক থেকেই কষ্ট কম হতো, শরীরের কষ্ট কম হতো, আবার কাজকর্মেরও কষ্ট কম হতো। ফাইনালি আমার সবজিগুলো কাটাকাটির পালা শেষ। সবজিগুলো যেহেতু আমি ধুয়ে নিয়েছি, এখন আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি পোলাও চাল সিদ্ধ করে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিলাম যাতে পোলাও চালটা একদম ঝরঝরে থাকে, আর 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আজকে যেহেতু আমি ভেজিটেবল রাইস করছি, তাই ছেলেমেয়েদেরকে একটু চিকেন ফ্রাই করে দেব। চিকেনটাকে এখন আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি সয়া সস, একটু ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি দই। এটা দুধের মতো দেখা যাচ্ছে কিন্তু এটা দই। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 চা চামচ জিরা আর গরম মশলার গুঁড়ো।
এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 3 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আমি এখানে। এখন এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। এখন আমি পাকোড়াটা রেডি করে নিচ্ছি। রান্না করার আগে সব কিছু যদি প্রস্তুত করে রাখা যায় তাহলে রান্নাটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনে পাতা, কাঁচামরিচ কুচি। ব্যাস, এখন এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। জিরার গুঁড়ো দিতে একেবারেই ভুলে গিয়েছিলাম। এখন আমার কাছে মনে হচ্ছে ডালের চেয়ে পাতা বেশি হয়ে গেছে। এখন আমি এখানে একটু আটা ব্যবহার করব। এই আটা ব্যবহার করলে একটু স্টিকি হবে আর পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দর হবে। এখন এটাকে হাত দিয়ে খুব ভালো করে ময়ান করতে হবে। ব্যাস, হয়ে গেছে। সবার প্রথমে আমি পাকোড়াগুলো ভেজে নেব, কারণ এই তেল দিয়ে কিন্তু আমি আবার চিকেন ফ্রাই করব, যার কারণে সবার প্রথমে আমি পাকোড়াগুলোই ভেজে নিচ্ছি। সবার প্রথমে চিকেন ফ্রাই করলে তেলটা নষ্ট হয়ে যেত, সেজন্য আমি সবার প্রথমে পাকোড়াটাই ভেজে নিচ্ছি। এই সবজি পাকোড়াতে গাজর আর আলু দিলেও কিন্তু অনেক ভালো লাগতো। যদি আজকে শুধু পাকোড়া বানাতাম তাহলে অবশ্যই আমি গাজর আর আলুটাকে অ্যাড করতাম। আমার কাছে পাকোড়ার মধ্যে সবথেকে বেশি ভালো লাগে পালং শাকের পাকোড়া। পালং শাকের পাকোড়া খেতে যে কী পরিমাণের সুস্বাদু সেটা কল্পনাও করতে পারবেন না। যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই একদিন পালং শাকের পাকোড়া বানিয়ে খাবেন, দেখবেন কত ভালো লাগে খেতে। এখন আমি চিকেন ফ্রাই করব, আর চিকেন ফ্রাই করার জন্য তো একটা ডিম লাগে। তো এখন আমি সামান্য একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। ময়দা দিয়ে চিকেন ফ্রাই করলে আমার কাছে মনে হয় ভিতরে সব কাঁচাই থেকে যায়, সেজন্য আমি কয়েকটা টোস্ট গুঁড়া করে নিয়েছি। এখন এই চিকেনটাকে টোস্টে গড়িয়ে তারপরে ফ্রাই করে নিব। আমার কাছে সরাসরি চিকেনটাকে ভেজে নিলেই বেশি ভালো লাগে, তো বাচ্চারা যেহেতু খেতে চাচ্ছে এইভাবে, সেজন্য তাদের জন্য এইভাবে করলাম। লেয়ারটা কিন্তু আমি খুব ভারী করিনি, একদম পাতলা করে দিয়েছি। এখন সবগুলো চিকেন আমি প্রথম অবস্থায় একদম অল্প আঁচ দিয়ে তারপর ভেজে নেব। আমি সবগুলো চিকেন একদম কড়া করে ভেজে নিয়েছি। চিকেনগুলো যদি ভালো করে ভাজা না হয় তাহলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। ভেজিটেবল রাইস কিন্তু আমি ডিম দিয়ে করব, সেজন্য ডিমগুলোকে এখন ভালো করে তেলের মধ্যে ফেটে নেব। এভাবে করে নিলে আমার কাছে একটু সুবিধা হয়। এখন একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ছাঁকনি চামচ দিয়ে এটাকে খুব ভালো করে একদম ম্যাশ করে নেব। হয়ে গেছে আমার ছাড়া ডিম ভাজা। এখন আমি বেঁচে যাওয়া গ্রেভিটুকু দিয়ে ভেজিটেবল রাইসটা রান্না করে ফেলব। এই গ্রেভিটুকু একটু শুকিয়ে আসলে আমি সবগুলো সবজি দিয়ে দিব। এই গ্রেভির উপর সবার প্রথমে টমেটো দিয়ে একটু জাল করে নেব, কারণ এই টমেটোটা কিন্তু সসের কাজ করবে, যার কারণে আমি সবার প্রথমে টমেটোটা দিয়ে দিলাম। এখন একটু ভাজা ভাজা করব। টমেটো আমার ম্যাশ হয়ে গেছে, এখন বাকি সবজিগুলো দিয়ে দেব। যেহেতু আলু, গাজর আর ফুলকপি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য আমি এই 3টা আইটেম এখন দিয়ে দিচ্ছি। আর পুঁই বিচিটাও এখন দিয়ে দিচ্ছি, কারণ পুঁই বিচিটাও কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স।
একটু ঝালঝাল না হলে খেতে ভালো লাগবে না, সেজন্য একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। আমার কাছে স্পাইসি খাবার যদি একটু মিষ্টি লাগে তাহলে সেটা খেতে একদমই ভালো লাগে না, বিটখুটে লাগে আমার কাছে। তো এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আরও কিছু মশলা আমি এখানে অ্যাড করব, তবে সেটা রাইস দেওয়ার পরে অ্যাড করব। তো এখন আমার সবজিটাকে আরেকটু ভালো করে সিদ্ধ করতে হবে, তবে তার আগে আমি একটু সয়া সস দিয়ে নিচ্ছি। আর আমার কাছে মনে হচ্ছে লবণটা আরেকটু লাগবে। এখন লবণটা দিয়ে আমি ঢেকে দেব 5 মিনিটের মতো। সবজিগুলো আমার 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ছেঁড়া ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে। একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর বাঁধাকপি অ্যাড করব এখানে। এই বাঁধাকপি দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি রাইসটা দিয়ে দিব, কারণ আমি চাচ্ছি না বাঁধাকপিটা খুব বেশি সিদ্ধ হয়ে যাক। বাঁধাকপিটা একটু কাঁচা কাঁচা থাকলে আমার কাছে অনেক ভালো লাগে, একদম সালাতের মতো লাগে। এখন আমি এখানে রাইসটা অ্যাড করছি। আরও কিছুটা লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রাইড রাইস মশলা। এখন আমি এই মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর আমি ম্যাগি মশলাও দিব, কারণ ম্যাগি মশলা ছাড়া আমার চলেই না। আমি যখনই ফ্রাইড রাইস রান্না করি তখনই ম্যাগি মশলাটা ফ্রাইড রাইসে অ্যাড করি। আমার কাছে ফ্রাইড রাইসে ম্যাগি মশলার টেস্টটা অনেক ভালো লাগে। হয়ে গেছে আমার খুবই সুস্বাদু, খুবই ইয়াম্মি ভেজিটেবল রাইস। আর এদিকে চিকেনগুলো দেখেন, একদম অসহায়ের মতো পড়ে আছে মনে হচ্ছে। চিকেনের গ্রেভিটা দিয়ে আজকে আমি ভেজিটেবল রাইস রান্না করেছি। তবে আজকে যদি আমি চিকেন ফ্রাই না করতাম তাহলে হয়তো গ্রেভিটা আমার দেওয়া হতো না। আমি চাচ্ছিলাম না গ্রেভিটা অপচয় করি, সেজন্য গ্রেভিটা দিয়েই আমি আজকে ভেজিটেবল রাইস রান্না করে ফেললাম। তবে গ্রেভি না দিলেও কিন্তু ভেজিটেবল রাইসের স্বাদটা অসাধারণ হয়। আজকে আমার এই রান্নাবান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের রান্নাবান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। আপনাদের লাইক কমেন্ট পেলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার ভালো লাগা যদি আপনারা চেয়ে থাকেন তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।